ভাই উনি ঋতুপর্ণা সেনগুপ্ত, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অ্যাক্টর। উনি যদি ছোট জামা পরে তার ভুঁড়ি দেখায়, বুক দেখায়, পেট দেখায়, পেছন দেখায়, তোদের কি? আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে, তোদের কি কি অসুবিধা তোদের? ওর নামে বাজে কথা বলে মানে কি লাভ? আখেরে তো কিছুই থাকবে না যখন সব শেষ হয়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রির মেয়েদের ছোট করছো, তা তুমি তো তার মধ্যেই পড়ো, তুমি কি তার বাইরে? আর তুমি যে কি কি করে বেরিয়েছো সেটা আমরা নিজের চোখে দিই। আজকে মানে যেখানেই থাকুক না কেন, আরবানায় থাকুক বা যে কোনো জায়গায় থাকুক না কেন, নিজের দমে সে নিজের জায়গায়, আরবানায় তো এই দলে যোগ করার অনেক আগে থেকে থাকে, যেটুকু জানি আমি, অনেক বছর আগে থেকে থাকে। আর আজকে জাস্ট তার পাশে দিদি নাম্বার ওয়ান নেই বলে যে যা পারছে বলে যাচ্ছে, দল দল ভেঙে গেছে বলে যে যা পারছে বলে, এটা আমার খুব অদ্ভুত লেগেছে। এবং দেখ উনি আর একটা উক্তি নিয়েও শুনেছি যে মানে অমিতাভ বচ্চনের সাথে, আচ্ছা রাখি গুলজার, জয়া ভাদুরী, এরা তো বোম্বেতেই প্রথম সিনেমা করেছে, তারপর কলকাতায় এসে একটা দুটো সিনেমা করেছে, তো কলকাতা হিরোইন নয়? মানুষেরাই আসলে মানুষের শত্রু, মানে আমরা সবাই জায়গাটা ধরে একটা একটা অদ্ভুত সময় চলছে। মানে আমার না আজকাল ভ্যালু সিস্টেমটা নড়ে গেছে কোথাও। মানে সবাই মানে হনু, আমি আম ইয়ে হ্যাঁ আম যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি নাকি বলছেন একটু পরে তিনি ভয় পাবেন। কেন না, মঞ্চে তাকে অন্য রূপে দেখেছেন এর আগে দর্শকেরাও, আবার দেখতে পাবেন, কিন্তু কোনিদি রয়েছেন। তার কারণ হচ্ছে কল্যাণ সুন্দরিকা, নতুন নয় বোধহয় দ্বিতীয় শো, সেটা আবার মঞ্চস্থ হতে চলেছে। এবং তুমি ভয় পাচ্ছ কোনিদি? সত্যি তুমি? কারা কারা নাচছে আমার সঙ্গে ভাবতে পার, তুখর সমৃদ্ধ শিল্পী। আর সব থেকে বড় কথা, আজ থেকে 20 বছর আগে কোনিদি হলে কোনো ব্যাপার নয়, কিন্তু ভাই 20 বছর কেটে গেছে মাঝখানে। ওদের কাছে আমি এখন জুনিয়র, বুঝলি? ওরা রোজ নাচে, বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা দারুণ দারুণ নৃত্যশিল্পী, যার নাচে ওরা স্টেজে না চিন্তার বাইরে। সেই জায়গায় যদি প্র্যাকটিস প্রপারলি না হয়, আমার একটা মনের মধ্যে, আমি ওই ধরতক্তা মারতে রেখে বিশ্বাসী নয়। যতক্ষণ না অব্দি আমার শো হবে এই ভয় আমার সঙ্গেই থাকবে। এটা কিন্তু আমার ভালো কাজের সময় হয়, জানিস তো, মানে যতক্ষণ না অব্দি আমি ডেলিভারি দিচ্ছি এবং তারপর মনে হলো হ্যাঁ ঠিক আছে, ততক্ষণ অব্দি এই ভয়টা আমার ভেতরে। এবং আমি বিশ্বাস, আমি যখন ক্লাস নিতাম, অ্যাক্টিং শেখাতাম, আমি সবসময় বলতাম একটা নার্ভাসনেস প্রত্যেক আর্টিস্টের থাকা উচিত। নার্ভাসনেস আর কনফিডেন্স দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয়। তোমার কনফিডেন্স বেশি হয়ে গেলে অভিনয় অতীব জঘন্য হয়, আর নার্ভাসনেস বেশি হয়ে গেলে ঝুলিয়ে লাট হয় আর কি। এখন তো সব কথা ভেবে বলতে, কোন কথাই ট্রোল হয়ে যাবো জানি না, বুঝতে পারছিস? এটা নিয়ে ভাবতে হয় না কোনিদি, মানে কি বলবো কি করব তাতেই মানে কোনো কারণ নেই। মানে এখন তো মানুষ এই কনিনিকা কেন এই চশমা পড়েছে এই নিয়ে ট্রোল হয়ে গেল হয়তো, মানে কোনো কারণ নেই এখন মানুষের ট্রোল হওয়াটা যেন একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। একদম সেই বিষয়টা নিয়ে আসবো, কিন্তু একটা কথা, যে এই যে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে এক্সপ্লোর করা কোনিদি, আমি দেখছি তুমি করছো, মানে একটা দরজা বন্ধ হলে আবার নতুন দরজা ঠিক নিজেই খুলে নিচ্ছ। এটা ভীষণ ভালো লাগে, এটা ভীষণ ইন্সপায়ারিং। এটা বোধহয় খুব ভেবেই করো। একটা সময় মন খারাপ হলেও এখন বোধহয় মন খারাপ হয় না। দরজা বন্ধ হলে মন খারাপ হয়েছিল, রান্নাঘর বন্ধ হওয়াতে মন খারাপ আমার হয়েছিল, বেশ হয়েছিল, অনেকটা হয়েছিল। কিন্তু আসলে শকিং হয়েছিল, মানে কারণ ওরা আমাকে জানিয়েছে আজকে কাল থেকে বন্ধ, তো সেটা আমার কাছে না মানে এটা কি করে হলো, মানে কেন হলো, এটা হয় তো। আর যেটাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, তো হঠাৎ কঠিন একটা সময় তুমি রান্নাঘরে, হ্যাঁ ওইটাই ঘটেছে। যখন বন্ধটা হলো না, প্রথমবার রিয়েলাইজ করলাম মা নেই পৃথিবীতে। এর আগে আমি রিয়েলাইজ করিনি, মানে রোজ কাজ করছি, মানে সিনেমা শুটিং বল বা রান্নাঘর বল, দিন রাত খাটছি, কারণ কিয়াকে মানুষ করার মধ্যে আমি না কোথাও কখনো বসতাম না, কারণ আমি যাতে ভাবতে না হয় যে মা পৃথিবীতে নেই। কাজটা বন্ধ হওয়ার পর ফার্স্ট যে ধাক্কাটা হলো যে মা নেই, এটা আমি ওকে বলেছিলাম যে এই মা নেই, সাডেনলি ফিলিং যে কাকে বলবো, ভেতরে যে কষ্টটা হচ্ছে। এর আগে যখন কাজ এরকম বন্ধ হয়েছে, টাকা ছিল না পকেটে, টেনশন হয়েছে, একটাই লোককে ফোন করেছিল, আমার মা। মা তখন একটা কিছুই না, এক লাইন সব ঠিক হয়ে যাবে, এই সব ঠিক হয়ে যাবে বলার লোকটা আর নেই। এইটা আমার ঘটেছে এইবারে। কিন্তু তারপর আমি আবার যে সেই ঠিক একদম ঠিক বলেছিস, একটা দরজা বন্ধ হলে একটা দরজা নিশ্চয়ই খুলে যায়। তবে এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু আজ সকালেই আমি ভাবছিলাম যে আমি একটা ফিনিক্স পাখি, আমি যখন ভেঙে ছাই হয়ে যাই সেই ছাই থেকেই আবার আমার জন্ম হয়। সুতরাং এই জার্নিটা যেন আমি চালিয়ে যেতে পারি, এটাই আজ সকালবেলা বসে বসে আমি ভাবছি। মানে কাজ করতে করতে, এই কাজের মাঝে যখন হয় না খালি সময়, নিজেকে নিয়ে মানুষ যখন ভাবে, তখন আমি এটাই ভাবছিলাম যে ঠিক আছে, আবার একটা নতুন দরজা খুলেছে, এটাকে ভালো করে করতে হবে।
হবে। আর এই যখন এতটা তাগিদ থাকে না, তখন ভালো করে করার নেশাটা বাড়ে, ভয়টা বাড়ে যে ভালো করতে হবে, ভালো করে যেন হয়। আমার এই কল্যাণ সুন্দরিকা নিয়ে অনেক আশা রয়েছে, কারণ কি বলতো, মানুষ না স্বপ্ন দেখে নৃত্যনাট্য করে, কত প্রফিট করে ভগবান জানে। এই যে ছেলেটি এই প্রোডাকশনটা করছে, সৈকত, ও সমস্তটা নিজে করছে, কিন্তু কোনো স্পন্সর নেই আমাদের। আমাদের একটা স্পন্সর নেই, কেউ নেই স্পন্সর পাশে। মানে খাবারের প্যাকেট থেকে আরম্ভ করে, আমরা জানি যে এক একটা শো যখন ছোটখাটো ভুয়ো শো, মানে সেখানে গিয়ে নাচ দেখা যায় না বসে, সেই শো যখন আমরা দেখতে যাই দেখি 7খানা স্পন্সর পাশে লাগানো রয়েছে। তারা যদি মিনিমাম 50,000 টাকা 20,000 টাকা করেও দেখে, খানিকটা কষ্ট ওঠে। এটা পুরোটাও একা কাঁধে টানছে। তো সেই জায়গা থেকে আমার মনে করো যে এবার যেন অন্তত মানুষ দেখতে আসে, যে ওর যে এতটা আকাঙ্ক্ষা একটা ভালো প্রোডাকশন দাঁড় করানো, মানুষ যেন দেখতে আসে। এর বাইরে আমাদের খুব একটা চাহিদা নেই। এবং আমাদের বলছে, কিন্তু আমার মনে হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য টাকাটাই সব, কাজের ঊর্ধ্বে সেটা বোধহয় কখনোই না। একেবারে না। আমি তো বলছিলাম এর আগের বার যখন আমাকে প্রথম প্রোডাকশনের জন্য বলে, অন্নপূর্ণা শুনে আমি হ্যাঁ করে, দেখুন আমার মা অন্নপূর্ণার ভক্ত ছিলেন, আমার মাকে সবাই দেখে বলতেন মা সাক্ষাৎ অন্নপূর্ণা। তখন কিন্তু আমি অন্নপূর্ণাকে এত ভালোবাসতাম না, মা চলে যাওয়ার পরে যতটা ভালোবাসি। মা কিন্তু আমাকে অন্নপূর্ণাকে দিয়ে গেছে। এবার এই যখন মা যাওয়ার পর অন্নপূর্ণার শো এসেছে, অদ্ভুত না কানেকশনটা। আমি এক কথায় হ্যাঁ করেছি, যে টাকাটি পেয়েছি সে টাকা দিয়ে কিন্তু আমার বাড়িতে প্রথম অন্নপূর্ণা পুজো হয়েছে। আরে এবং এবারে যে উপার্জন করবো, এটা কিন্তু পরের বার অন্নপূর্ণা পুজোর জন্য জমানো থাকবে। এবং আমি জানি না রে, মানে সবটা তো পয়সা দিয়ে হয় না, পয়সাটা লাগে বাঁচবার জন্য, না হলে আমরা চলাফেরা করতে পারবো না। কিন্তু কোথাও গিয়ে নিজের মনের তাগিদটাও ভীষণ ইম্পর্টেন্ট। একদমই, মঞ্চে তোমাকে দর্শকেরা তো দেখবেন, কিন্তু যেটা নিয়ে শুরুতেই বললে, কি বলবো, কি ভাবতে হচ্ছে বলার জন্য। এবং একটু আগে যখন কথা হচ্ছিল, আমার খুব ভালো লাগলো, খুব কম সংখ্যক মানুষ যেটা করছেন, তার মধ্যে তুমি একজন। আমি এর আগেও ইন্টারভিউ করেছি মৌমিতা দি, তিনি একজন। এই যে রচনাদির একটা উক্তি, সেটা নিয়ে ইন্ডাস্ট্রির লোকজনদের তাকে ছোট করা, খারাপ বলা, এটা তুমি কিভাবে দেখো কোনিদি? মানে ভুল, অবশ্যই ভুল, কিন্তু দেখ, আমার একটা জিনিস মনে হয়েছে, এই ট্রোলিং এর ব্যাপারটা যবে থেকে শুরু হয়েছে, খুব সাকসেসফুল মানুষকে যখন নিচু করা যায়, তখন বোধহয় নিজে একটু ওপরে ওঠা যায়, নিজের কাছে, নিজের কাছে, বাকি কারোর কাছে কিন্তু নয়। রচনা বন্দ্যোপাধ্যায় আমার ছোটবেলার রচনা, মানে আমি বলছি শি ইজ মাচ সিনিয়র টু মি। এবং ছোটবেলায় কাঁচের দেয়াল বলে একটি সিরিয়াল করতেন উনি, আলফা বাংলায় হতো, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 6। এবং তখন ওনারও কিন্তু বিশেষ বয়স নয়। ওই থেকে আমি ওনাকে প্রথম দেখি, এবং সেই মহিলা খাটতে খাটতে 7টা ল্যাঙ্গুয়েজ, সত্যি তো 7টা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150 সিনেমা সত্যিই তো করেছে। আমি তো ওনার সঙ্গে সিনেমায় কাজ করি, বাবু মশাই। এবং আমি জানি উনি কতটা দক্ষ, কতটা খেটে রোজগার করা মানুষ। আর উনি কিন্তু সেলফ মেড ওম্যান। তাই উনি যদি আজকে মানে যেখানেই থাকুক না কেন, আরবানায় থাকুক বা যে কোনো জায়গায় থাকুক না কেন, নিজের দমে সে নিজের জায়গায়, আরবানায় তো এই দলে যোগ করার অনেক আগে থেকে থাকে, যেটুকুন জানি আমি, অনেক বছর আগে থেকে থাকে। আর আজকে জাস্ট তার পাশে দিদি নাম্বার 1 নেই বলে যে যা পারছে বলে যাচ্ছে, দল দল ভেঙে গেছে বলে যে যা পারছে বলে, এটা আমার খুব অদ্ভুত লেগেছে। এবং দেখ, উনি আর একটা উক্তি নিয়েও শুনেছি, যে মানে অমিতাভ বচ্চনের সাথে, আচ্ছা রাখি গুলজার, জয়া ভাদুরী, এরা তো বম্বেতেই প্রথম সিনেমা করেছে, তারপর কলকাতায় এসে একটা দুটো সিনেমা করেছে, তো কলকাতার হিরোইন নয়? এখান থেকে তো উনিই একমাত্র মানুষ যিনি গিয়ে অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, সত্যিই তো করেছেন। এবং এগুলো তো অস্বীকার করা যায় না। তার একজন সিনিয়র অ্যাক্টর, বা তার জন্য হয়তো জুনিয়র যারা ছোট করছেন, একজন আমারই চারদিকের ইন্ডাস্ট্রিরই একজন মানুষকে আমি ছোট করে কি আনন্দ পাবো? এটা কি মনে হয় যে ইন্ডাস্ট্রির মানুষেরাই আসলে মানুষের শত্রু? মানে আমরা সবাই জায়গাটা ধরে একটা একটা অদ্ভুত সময় চলছে। মানে আমার না আজকাল ভ্যালু সিস্টেমটা নড়ে গেছে কোথাও। মানে সবাই মানে হনু, আমি আম ইয়ে হ্যাঁ আম ও হ্যাঁ, ভেতরে কিচ্ছু নেই। এবার ব্যাপারটা সেই জায়গায় হতে গিয়ে বলছি না যে পরিবার বলতে সবসময় তোমাদের থেকে শুনছি, এখনো শুনি পরিবার, কিন্তু পরিবারের সদস্যরাই তো সদস্যদের আগলে রাখবে, এটাই তো হওয়া উচিত। সে তো অনেক আমার সিনিয়র অ্যাক্টর আছে, নেটিজেন বা ওই নেপোটিজম নিয়ে কথা বলতে গিয়ে তো আমাদের ইন্ডাস্ট্রির লোকেদেরকেই গালাগাল দিয়ে গেছে। একটা কথা বুঝতে পারে না যে থুতুটা ওপরের দিকে ছুড়লে মুখে, নিজের মুখে এসে পড়বে। তুমি আমাদের ইন্ডাস্ট্রির মেয়েদের ছোট করছো, তা তুমি তো তার মধ্যেই পড়ো, তুমি কি তার বাইরে?
আর তুমি যে কি কি করে বেরিয়েছো সেটা আমরা নিজের চোখে দেখেছি, আমরা মুখ খুলি না বিকজ আমাদের কালচারে বা আমাদের শিক্ষার জায়গা থেকে আটকে যায়। তাই তুমি ওই মহিলা খারাপ, ওই মহিলা এইভাবে কাজ পেয়েছে, তুমি কি কিভাবে কাজ পেয়েছো, তুমি কটা সিনেমা করেছো এবং কি কিভাবে করেছো সবটা আমরা জানি, কিন্তু বলতে ইচ্ছে করে না, কারণ আমরা সবাই খেটে কাজ করেছি। কেউ যদি সেই রাস্তা চুজ করে থাকে সেটা তার তাগিদে সে করেছে, তাই তুমি তাকে ছোট করতে পারো না। কোনো রাইট নেই তোমার ভেতরে যেটুকুন তুমি সিনেমার কাজ করেছো বা আমি যেটুকুন করেছি, সেই জায়গায় যদি আমি মানুষের মনে জায়গা তৈরি করতে পারি, আমি করতে পেরেছি। আর টাকা রোজগার, টাকা আজ আছে কাল নেই, কাজ আজ আছে কাল নেই, কিন্তু থাকে একটাই, একটা মুহূর্ত। তাই প্রত্যেকটা সময় একে অপরের নামে বাজে কথা বলে মানে কি লাভ? আখেরে তো কিছুই থাকবে না যখন সব শেষ হয়ে যাবে। একদম, আমরা ঋতুদিকেও দেখছি, ঋতুদিকে নিয়েও মানে একাধিক ঘটনা নিয়ে খারাপ ভালো মানুষ, মানে আমি এত হিরোইনদের সাথে কাজ করেছি, কলকাতার নামি নামি বড় হিরোইন, উনি একমাত্র হিরোইন যাকে আমি এতটা শ্রদ্ধা করি। আমি মানে উনি লেটে আসুক, উনি যাই করুক না কেন, আমি ওনাকে শ্রদ্ধা করি, কারণ উনি না কোনোদিন উনি যে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের বুঝতে দেননি। আমাদেরই নামটা খারাপ, বলো তো, আমরা তো কেউই না। তাই ওনাকে নিয়ে যখন মানুষ ছোট বড় কথা বলছেন, আরে ভাই উনি ঋতুপর্ণা সেনগুপ্ত, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অ্যাক্টর। উনি যদি ছোট জামা পরে তার ভুঁড়ি দেখায়, বুক দেখায়, পেট দেখায়, পেছন দেখায়, তোদের কি? আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে, তোদের কি কি অসুবিধা? তোদের ক্ষতি তো করেননি, ক্ষতি তো করেননি কাদের। তার মনে হয়েছে তাকে ওই জামাতে বিউটিফুল লাগছে, সে আয়নায় দাঁড়িয়ে তাকে নিজেকে অ্যাপ্রিসিয়েট করেছে, সে পরে পরে বাইরে এসেছে। তোর ভালো লাগছে না, তুই দেখিস না, তুই ঘুরিয়ে দে, অন্য জিনিস দেখ। তুই ছোট করার কোন অধিকার রাখিস? তোদের যোগ্যতা আছে ঋতুপর্ণা সেনগুপ্ত হওয়ার? ঋতুপর্ণা সেনগুপ্ত কি খেটে জীবনে দাঁড়িয়েছে কেউ জানে? কি অসম্ভব ট্যালেন্টেড একজন মহিলা, এবং কি পরিমাণ একজন ওয়ার্কাহলিক। এবং আমি বলবো এমন কোনো মানুষ নেই যার সাথে উনি ভালো ব্যবহার করেন না। এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের দেখি তো, তাদের এত জ্ঞান চিনতেই পারে না। মানে আমি বলবো যদি বম্বে ম্যাটেরিয়াল কেউ হয়ে থাকে ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋত্বিক রোশনকে দেখেছিলাম কলকাতায় এসেছিল, নিজে ডেকে আমায় ডেকে হ্যালো বললো, আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আমি তো চলে যাচ্ছিলাম। সারা জীবন ওর কথা কিন্তু আমার মনে রয়ে গেল, যে এই ভদ্রলোক আমাকে ডেকে বললো হ্যালো কোনি, একটা মুহূর্ত। সেম উইথ ঋতুপর্ণা, শি ইজ মাচ সিনিয়র টু মি, বাট আই হ্যাভ অল রেসপেক্ট ফর হার। উনি যদি আজকে একটা বিকিনি পরেও দাঁড়ায়, শি হ্যাজ অল রাইটস টু শো হার বডি। কারোর কোনো অধিকার নেই, একজন মোটা মহিলার কি অধিকার নেই বিকিনি পরার? এটা নিয়েই তো আমরা লড়াই করছি, মাই বডি মাই চয়েস। আর মেয়েগুলো মিমিক, আমার অবাক লাগছে, মেয়েরা মেয়েদের ছোট করে চলেছে। তুই বুঝতে পারছিস না তোর নিজের মুখে কালি লাগছে? মানে আমি সত্যি খুব অবাক। এই সোশ্যাল মিডিয়ার যেমন একটা প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট তত ঠিক রয়েছে। তবে এই সব ক্ষেত্রে গিয়ে তুই যদি বলিস কি হাসি আমার পায় বলতো, নেগেটিভ পাবলিসিটি অলসো আ পাবলিসিটি, দে আর গেটিং ইমেন্স পাবলিসিটি। ঠিক, আজকে একটা বড় শো তো শুরু হয়েছে, যে করছে তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না, হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা, তাই না? ও তো হারিয়ে গেছে, তাকে নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না, কথা বলে যাচ্ছি আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাই না? তো সেই জায়গা থেকে দেখতে গেলে সাকসেসফুল কমেন্ট বেশ করেছে, বলেছে শি ইজ ফেমাস নাও অ্যাগেন, শি ইজ ব্যাক ইন দ্য স্টোরি। আমাদের দেখা হওয়ার পর ক্যামেরা বাদ দিয়েও তো উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য সেম থিং, রাইট? সেটাই তো বললাম, ক্যামেরা অফ করেও তো আমরা একই কথা আলোচনা করছি। তাহলে দেখতে গেলে ইট ইজ এ সাকসেসফুল কমেন্ট, ওয়েল ডান। দারুণ দারুণ পরিণতি। তবে এই যে এত মানে যারা সবাই এক কথা বলছে, তুমি উল্টো কথা বলছো এবং সবসময় সেটা করেছো, উল্টো পথে হেঁটে যেটা সঠিক মনে হয়েছে বলেছো। এটাই মানে কখনোই আগেও মনে হয়নি, এখনো মনে হয় না যে এক ঘরে হয়ে গেলাম আমি, বা এক ঘরে সবাই তো এক কথা বলছে। আমি সারা জীবনই তো এক ঘরে, আমি তো সারা জীবন একাই হাঁটি, আমার কাউকে লাগে না তো পাশে। আমার পাশে যারা থাকার না তাদের আমি পাবো, আমি জানি, আর তাদের সাথে আমার একটা কানেকশন আছে। যেমন তোরা, সত্যি মানে আমি আজকে আমার নাচের সময় তোকে আমি এসএমএস করেছি, আমি ওকে ওকে আমি করতাম, আমি এখন সময় পাইনি। এবার আমার কথা হচ্ছে, যাদের আমার পাশে পাওয়ার আমি তাদেরকে পাশে পাবো, তাহলে জানি আমি কেমন মানুষ। আর যারা আমার কোনো পাশে ছিল তাদের পাশে মানে থাকারই দরকার নেই, তাই ডোন্ট নিড দেম। তাদেরও মনে হয় না আমাকে তাদের পাশে দরকার আছে। আমার পাশে এনাফ মানুষজন আছে, আর যদি একজনও থাকে না, আমি তাকে নিয়ে ভালো থাকবো। তিনি সৎ সঠিক হোক, এটা হ্যাঁ ব্যাস, মানে অ্যাটলিস্ট যে মুহূর্তটা কাটাবো সেটা যেন সত্যি হয়, সেটা যেন মিথ্যে না হয়। কারণ এখন তো মিথ্যে চারদিক ভরে গেছে, ওই মিথ্যে জিনিস আমার জীবনে আর চাই না। আগাছা থাকার থেকে কেউ না থাকা ভালো। একদম দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সবসময় যাই হোক, এখন তোমার আর ভয়ই নেই, কারণ অন্নপূর্ণা আছেন স্বয়ং, এবং তুমি পর্দায় বলে ফেলছি, মঞ্চে যখন অন্নপূর্ণা হও সেই সাজটাই দুর্দান্ত লাগছে, আমরা পোস্টারটাও দেখেছি, তখন কিছু ফিল হয়?
কোনিদি মানে ভেতরে কোনো একটা শোন, আগের বার যখন পারফর্ম করেছিলাম তখন আমি মাকে সারাক্ষণ ডাকছিলাম, মা অন্নপূর্ণা এবং আমার মাকে। কিছু তো একটা দৈবিক পাওয়ার হয়, এবং সেই একই পাওয়ার আমি ফিল করি যখন আমি অন্নপূর্ণা পুজো করি বাড়িতে একা হাতে। সকাল 9:30টার মধ্যে পুরো ভোগ রেঁধে ফেলি। আমি নিজেই না খুব অবাক হয়ে ভাবছি যে আমি এগুলো করলাম কি করে। বেশি সকাল 6টাতে বুঝিয়াকে স্কুলে দিয়ে এসেছি, তারপর রান্নায় নেমেছি, কিন্তু আমি কি করে করলাম। অন্নপূর্ণাই হয়ে যায়। না, ঈশ্বর করিয়ে নেন পুরোটা। আমি বিশ্বাস করি কোথাও একটা ঈশ্বর, মানে আমি একটা এক্সট্রিম পাওয়ারের কথা বলছি, যা কোথাও গিয়ে আমাদের সকলকে কানেক্ট করে। এবং বিশ্বাস করবি না, সেই দিন বাড়িতে আমার পাশে, আমি তো একা পুজো করছিলাম, আমার যিনি আমার হেয়ার স্টাইলিস্ট সমাধি শুধু আমার পাশে বলেছিলেন যে কোনি তুমি পুজোটা করো, আমি আছি। সমাধি, আমার যে ম্যানেজার সুবীর, আমার অর্পিতা বলে আমার রান্নাঘরে একজন কাজ করেন, তিনি, অর্পিতা, ছুটকি, সব, আমার বাবা কাকা সবাই চলে এলো। নির্ঝঞ্ঝা সুন্দরভাবে পুজো হয়ে গেল। ঠিক একইভাবে এই অনুষ্ঠানটিও কিন্তু তাই। মানে ব্যাক স্টেজে কি চলছিল তোকে আমি বলে বোঝাতে পারবো না। কি মানে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, আর্ধেক জিনিস নিয়ে আমার একটা লেন্স খুলে পড়ে গেল, সেটা একজন ডান্সারের হাতে, সে আমার হাতে আটকে নিয়ে রেখে দিল। মানে যা তা হচ্ছে, কিন্তু শোটা দারুণ হলো, কিন্তু শোটা দারুণ, এবং একটা পুরো ম্যাজিক্যাল শো। মানে আমি বলছি, আট ছেড়ে দে, আমার মেয়ে তো 6 বছর বয়স, 6 থেকে 80 সবাই এনজয় করবে। সেটা গল্প আছে, এন্টারটেনমেন্ট আছে, যেখানে রিল দেখতে মানুষ অভ্যস্ত না, সেই জায়গায় দাঁড়িয়ে যদি শোটা দেখতে আসে না, একটা কোথাও একটা আছে, গল্প আছে। তুই কোনো সময় মনে হবে না যা কি হচ্ছে, কখন শেষ হবে। মাঝে মাঝে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা দেখতে বসলে মনে হয় বাবা গানটা যদি ফরওয়ার্ড করে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু হবে না এখানে। এটা চলতে থাকে। এটা হবে, এটা মানে যখন হবে তখন হবে। একদম। তো যাই হোক, এরকম একটা অনুষ্ঠান কিন্তু সত্যি এত খারাপের মধ্যে, সব খারাপ কথা শুনছি, দেখছি, একটু ভালো কিছুও দেখি, তাই না? ভালো কিছু সাক্ষী আমরা হই। সেটার জন্য কি করতে হবে, কোথায় আসতে হবে? 12ই জুলাই উত্তম মঞ্চে, 12ই জুলাই মানে রবিবার দিন, উত্তম মঞ্চে শোটি 6:30টায় শুরু হবে। হলে টিকিট পাওয়া যাচ্ছে, আপনারা চলে আসুন। শুধু এইটুকুই আশা, হল ভরবে, আমাদের যখন পর্দা সরবে আপনাদের প্রত্যেকের মুখ আমরা দেখতে পাবো। আমরা শিল্পীরা, আমরা ক্যামেরা, আমিও ক্যামেরা বলে ফেলছি, মঞ্চের পেছনে যারা কাজ করছি, আমাদের হলটা ভরুক, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। উত্তম মঞ্চে সন্ধ্যে 6:30 এই রোববার। ছুটি তো আছেই, যদি খালি থাকে চলে আসবেন দয়া করে। প্রথমে এটা বলতে চাইবো যে কলকাতার বুকে দাঁড়িয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট শো, সেটা সৈকত হোস্ট করছে। আমি বলবো এটার জন্য অনেক সাহস দরকার, কারণ কলকাতাতে আমরা হাতে গোনা কয়েকটা শো জানি যারা নিজেদের শো প্রডিউস করে, মানে নিজেদের, মানে অরিজিনাল কম্পোজিশন, মানে গান লেখা, গান কম্পোজ করা, পুরোটাই নতুন। প্রত্যেকটা গান লিখিয়ে, সুর করিয়ে, গাইয়ে নতুন গান, মানে একটা পুরোনো গান ব্যবহার করা হচ্ছে না। এবার সেখানে একটা বড় ফাইন্যান্সিয়াল ভাগ তো এসেই যায়, কারণ একটা এত সুন্দর, আপনারা দেখতেই পারবেন শোতে যখন আসবেন, মানে এত সুন্দর কম্পোজিশন গানগুলো, সেগুলো করতে একটা বিশাল পরিমাণ টাকা খরচা। কিন্তু সৈকত, আমি বলবো মানে সত্যি নির্দ্বিধায় খরচা করেছে, এবং একটা এত সুন্দর প্রোডাকশন আমাদের সকলকে এবং কলকাতাবাসীদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে।